পিরামিডের কথা বললেই আমাদের প্রায় সবার চোখের সামনেই ভেসে ওঠে মিশরের সেই পিরামিডগুলোর চিত্র। কিন্তু আসলে গণিতের ভাষায় পিরামিড বলতে শুধু সেই পিরামিডগুলোকেই বোঝায় না, বা শুধু সেই ধরনের পিরামিডগুলোকেই বোঝায় না। আসলে গণিতের ভাষায় পিরামিড বলতে বোঝায় একটি ঘন বস্তুকে, যা কিনা যে কোনো একটি বহুভুজ, যার ভূমি যে কোনো একটি বহুভুজ হতে পারে এবং এর পার্শ্বতলগুলো ত্রিভুজাকার হয়। অর্থাৎ একটা পিরামিডের ভূমি হবে বহুভুজাকার এবং এই পার্শ্বতলগুলো অবশ্যই ত্রিভুজাকার হবে। কিন্তু এটা নির্দিষ্ট না যে ভূমি কি ধরনের বহুভুজ হবে এবং পার্শ্বতলগুলো কি ধরনের ত্রিভুজ হবে। অর্থাৎ ভূমিটা যে কোনো ধরনের বহুভুজ হতে পারে, এটা ত্রিভুজ হতে পারে, এটা চতুর্ভুজ হতে পারে, এটা পঞ্চভুজ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এবং এর ত্রিভুজগুলো পরস্পর অসমান হতে পারে, বা যে কোনো ধরনের ত্রিভুজ হতে পারে। এটা সমকোণী ত্রিভুজ হতে পারে, বা সমবাহু ত্রিভুজ হতে পারে, বিষমবাহু ত্রিভুজ হতে পারে, যে কোনো ধরনের ত্রিভুজ হতে পারে। এখানে আমি কতগুলো ত্রিভুজ অঙ্কন করেছি, পিরামিড অঙ্কন করেছি। আসলে হ্যাঁ, প্রথমটা দেখে হয়তো অনেকের কাছে পিরামিড বলে মনে হতে পারে, অনেকে বিশ্বাস করে নেবে, কিন্তু আসলে পরেরগুলো দেখলে অনেকে বিশ্বাস নাও করতে পারে এগুলো পিরামিড। কিন্তু না, আমরা যে সংজ্ঞাটা দিলাম একটু আগে, সেই সংজ্ঞা অনুসারে কিন্তু এগুলো পিরামিড। দেখুন এখানে এই পিরামিডটার ক্ষেত্রে যেই ভূমিটা আছে সেই ভূমিটা হলো একটা বহুভুজ, এটা হলো একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের ওপর এই পিরামিডটা অবস্থিত, অর্থাৎ এটা হলো এর ভূমিটা হলো চতুর্ভুজ, এটা একটা বহুভুজ, ঠিক আছে, আমাদের ডেফিনেশন মেনেছে। আর এর পার্শ্বতলগুলো রয়েছে, সেই পার্শ্বতলগুলো ত্রিভুজাকার। হ্যাঁ, তো এখানে ত্রিভুজাকার, হ্যাঁ অবশ্যই এটা দেখতে খুব ভালো লাগছে। আর যেহেতু পার্শ্বতলগুলো ত্রিভুজাকার, তাই এটা অবশ্যই একটা পিরামিড। আর আরেকটা বিষয়, পিরামিডের অবশ্যই একটা শীর্ষবিন্দু থাকে। এই যে এটা হলো আমাদের সেই পিরামিডের শীর্ষবিন্দু। যা হোক, আমাদের এই পিরামিডের শীর্ষবিন্দু তাহলে এটা থাকে। আর পিরামিডের যেই পার্শ্বতলগুলো সেগুলো অবশ্যই ত্রিভুজাকার এবং ভূমিটা অবশ্যই বহুভুজ হবে। তাহলে সেই সংজ্ঞা অনুসারে এটা একটা পিরামিড। আবার এখন এটার ক্ষেত্রে আসি আমরা। এখানে এটার ভূমি একটা পঞ্চভুজ। দেখুন এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা বাহু আছে এই ভূমিতে। ভূমি একটা পঞ্চভুজ, আর এর যেই পার্শ্বতলগুলো আছে সেগুলো প্রত্যেকেই ত্রিভুজ এবং এটা শীর্ষবিন্দু আছে, কাজে এটাও একটা পিরামিড, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আবার এটার ক্ষেত্রে আসি, এটার ভূমিটাও একটা ত্রিভুজাকার, 1, 2, 3, এখানে তিনটা বাহু আছে ত্রিভুজাকার। আর এর যেই পার্শ্বতলগুলো আছে সেগুলো আসলে ত্রিভুজাকার, কাজে এটাও একটা পিরামিড। আর যেহেতু এটার এক্ষেত্রে লক্ষ্য করি, যেহেতু এটার পার্শ্বতলগুলো ভূমিটা চতুর্ভুজাকার, তাই এটাকে চতুর্ভুজাকার পিরামিড বলা হয়। বা ভূমিটা যেহেতু আয়তকার, তাই একে বলা হয় আয়তকার পিরামিড। আর এইটার ভূমিটা যেহেতু ত্রিভুজাকার, তাই এটাকে বলা হয় ত্রিভুজাকার পিরামিড। আর এইটার ভূমিটা যেহেতু পঞ্চভুজাকার, তাই এটাকে পঞ্চভুজাকার পিরামিড বলা হয়ে থাকে। এরপর তো এটা আসলে পিরামিড সম্পর্কে একটা সাধারণ ধারণা আছে। আর আরেকটা বিষয় লক্ষ্য করি, পিরামিডের এই যে পার্শ্বতলগুলো যদি সর্বসম ত্রিভুজ হয়ে থাকে, অর্থাৎ এই পার্শ্বতলগুলোর ত্রিভুজগুলো যদি পরস্পর একেবারে সর্বসম হয়ে থাকে, তাহলে সেই পিরামিডটাকে সুষম পিরামিড বলা হয়ে থাকে। আর যদি এই পিরামিডের পার্শ্বতলগুলো অর্থাৎ এই চতুর্ভুজগুলো পরস্পর সর্বসম না হয়ে থাকে, তাহলে সেটাকে সর্বসম ত্রিভুজ বলা হয় না। আর সর্বসম ত্রিভুজগুলো দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়, ওই যে আমাদের সেই মিশরের পিরামিডের মতো, চিরচেনা পিরামিডগুলোর মতো সুন্দর হয় দেখতে। কিন্তু অন্যান্য পিরামিডগুলো আসলে খুব একটা সুন্দর হয় না। তো এটাই ছিল আসলে পিরামিড সম্পর্কে ধারণা। এরপর আরেকটা বিষয় লক্ষ্য করি, আমাদের আজকে টপিকের মধ্যে পিরামিড আছে, অবশ্যই পিরামিড কি সেটা বলেছিলাম, এই ভিডিওতে আলোচনা করা হবে, টপিক দেখে বোঝা যাচ্ছে। আর আরেকটা বিষয় ছিল পিরামিডের ক্ষেত্রফল কি এবং কিভাবে বের করতে হয়। তো এখানে একটা বিষয় লক্ষ্য করি, আমরা একটা সূত্র জানি, সূত্রটা হয়তো অনেকে জানে, অনেকে জানে না। পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল প্লাস পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল। এটা কেন হয়? এটা স্বাভাবিক,
যে পিরামিড, এই পিরামিডটার ক্ষেত্রে আমরা চিন্তা করি, আমরা বেশিরভাগ কাজ এই পিরামিডটার ক্ষেত্রেই করব। ও হ্যাঁ, আরেকটা বিষয় লক্ষ্য করি যে এই পিরামিডটার ক্ষেত্রে যে উচ্চতাটা আছে, সেই উচ্চতাটা হলো এই এইচটা কি, এই এইচটা হলো এর যে টপ পয়েন্ট আছে একেবারে শীর্ষবিন্দু, সেই শীর্ষবিন্দু থেকে ভূমির ওপর অঙ্কিত লম্ব। আমরা জানি যে অন্যান্য যেই ভিন্ন শেপের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, এর যে শীর্ষবিন্দু থেকে ভূমির ওপর যেটা লম্ব আঁকা হয় তাহলে সেটা ওই শেপটার আসলে উচ্চতাকে ডিফাইন করে। তো এখানেও এই পিরামিডের শীর্ষবিন্দু থেকে ভূমির ওপর অঙ্কিত এই রেখাংশটা, এটা আসলে এর উচ্চতাকে নির্দেশ করছে। এই ক্ষেত্রেও তাই, যে এগুলোর ক্ষেত্রে একই বিষয় লিখেছি। আর আরেকটা বিষয় সে হলো পিরামিডের হেলানো উচ্চতা। হেলানো উচ্চতা বলতে এই যে পিরামিডের পার্শ্বতলগুলোর যে রয়েছে, সেই পার্শ্বতলগুলোর যে পার্শ্বতলগুলোতে যে ত্রিভুজ রয়েছে, সেই ত্রিভুজগুলোর যে উচ্চতা, সেই ত্রিভুজগুলোর উচ্চতাই হলো আসলে এর হেলানো উচ্চতা। তো আমরা এটা একটু জেনে রাখি। এখন আমরা এই সূত্রের ক্ষেত্রে আসি। ভূমির ক্ষেত্রফল, পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল, অর্থাৎ যতগুলো তল আছে এই সব ত্রিভুজ এবং ভূমি সহ যতগুলো তল আছে সেই সবগুলো তলের মোট ক্ষেত্রফল হলো ভূমির ক্ষেত্রফল। অর্থাৎ এই পিরামিডের যে ভূমিটা আছে, এই বহুভুজটা, এই ভূমি, এর ক্ষেত্রে একই বিষয়। আমি মূলত এটা দিয়েই দেখাবো, কিন্তু এটা আপনার একটু ভেবে দেখবেন নিচে থেকে, আসলে এগুলোর ক্ষেত্রেও এই সূত্রটা মিলে যাবে। ভূমির ক্ষেত্রফল প্লাস পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল, অর্থাৎ এই পার্শ্ব যে ত্রিভুজগুলো আছে সেই ত্রিভুজগুলোর ক্ষেত্রফল যদি আমরা যোগ করি তাহলেই তো এই পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল পাবো, তাই না? স্বাভাবিক, কারণ এই পিরামিডটা গড়েই উঠেছে মূলত এই বহুভুজ এবং এর ত্রিভুজগুলো নিয়ে, তাই তো? কাজে এদের যদি ক্ষেত্রফলগুলো যোগ করা হয় তাহলেই পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল পাওয়া যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এরপর আছে পিরামিডের পার্শ্বতলগুলো যদি সর্বসম ত্রিভুজ হয়। এটা তো আসলে আমরা জানলাম, কিন্তু এইটাকে একটু বিস্তারিত করছে। আসলে পিরামিডের যে পার্শ্বতলগুলো যেগুলো সর্বসম ত্রিভুজ হয়, এই যে পার্শ্বতলগুলো যদি সর্বসম ত্রিভুজ হয় তাহলে এই কথাটা সত্য, নিচের লাইনটা আসলে সত্য। এখানে বলা হয়েছে পিরামিডের যদি এইটা সত্য হয়, অর্থাৎ পার্শ্বতলগুলোর সর্বসম ত্রিভুজ হলে, তাহলে পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল হবে ভূমির ক্ষেত্রফল প্লাস, এই যে এইখানে একটু পরিবর্তন আনা হয়েছে, এই যদি সর্বসম ত্রিভুজ হয় তাহলে এটাও সত্য, হাফ ইন্টু ভূমির পরিধি প্লাস হেলানো তলের উচ্চতা, এই পুরোটার হাফ। তো এই লাইনটা কোথা থেকে আসে আসলে সেটা হয়তো আমরা জানি না বা অনেকে ভেবে দেখিনি। তো এটা একটু দেখার চেষ্টা করি। আমি একটু উপরে যাই, যাব। আমরা বলেছিলাম বেশিরভাগ কাজ আমরা এই পিরামিডটাকে নিয়েই করব। তো কাজেই এই পিরামিডের ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করি, এই উচ্চতার এই বিন্দুটা থেকে ভূমির এই বিন্দুটা যদি যোগ করা হয় তাহলে এটা হবে হলো, আচ্ছা যাই হোক, অন্যভাবে বলি, আসলে পিরামিডের অভ্যন্তরে যদি একটা অন্তবৃত্ত আঁকা হয়, অর্থাৎ এর ভেতরে এমন একটা বৃত্ত আঁকবো যা এই পিরামিডের প্রত্যেকটা বাহুকে ঘেঁষে যাবে, ওরকম একটা যদি অন্তবৃত্ত আঁকা হয় আসলে, তাহলে ওই অন্তবৃত্তের ব্যাসার্ধটা হবে হলো ওই পিরামিডের ব্যাসার্ধ। এখানে একটা অন্তবৃত্ত যদি আঁকা হয় তাহলে ওই অন্তবৃত্তের ব্যাসার্ধ হবে পিরামিডের ব্যাসার্ধ। আর আমি সেটাকেই দেখিয়েছি এই আর দিয়ে। আর আমি এই ব্যাসার্ধটা নিয়েছি, অন্তবৃত্তের যে ব্যাসার্ধটা, সেটা হলো আমি শুধু এই ব্যাসার্ধটা নিয়েছি, কারণ এইখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে আর এই ত্রিভুজ নিয়ে আমরা একটু কাজ করব। তো আচ্ছা, এটা আমরা দেখলাম। তো এখন আমরা আরেকটা বিষয় লক্ষ্য করি। আমি এই যে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে সেই ত্রিভুজটাকে এইখানে আবার দেখিয়েছি আলাদা করে, কারণ এখানে দেখালে এই বিষয়টা অনেকটা ঝামেলাপূর্ণ মনে হতে পারে, তাই আলাদাভাবে দেখিয়েছি। এখানে এই বিষয়টাই আমি উল্লেখ করেছি, এই যে এখানে এটা উচ্চতা, তারপরে আর, তারপরে এল বা হেলানো তলের উচ্চতা। তো এটা লিখলাম। এরপরে আমরা কি লিখতে পারি? এরপরে অবশ্য একটু বড়, এখানে একটা বিষয় লক্ষ্য করি, আর এই আরটা কি?
আরটা কিন্তু এই পুরো এই যেই কি বলবো, এটা আমরা ধরে নিই যে এটা হলো আয়তকার বেস। আমরা ধরে নিই যে এই পিরামিডের যে বেসটা আছে সেটা হলো আয়তকার না, সরি, বর্গাকার একটা বেস। এই বর্গাকার বেস, এটা যদি বর্গাকার হয়ে থাকে তাহলে এই আরটা কি হবে, এই পুরো এক্সটার অর্ধেক, কারণ হলো এই পুরো যে বাহুটা আছে, বর্গক্ষেত্রে যে বাহুটা আছে সেই বাহুটা অর্ধেক হবে, কারণ হলো এটা অন্তবৃত্ত। এই অন্তবৃত্তের ব্যাসার্ধটা হবে অবশ্যই এই বর্গক্ষেত্রের যে বাহুটা আছে সেই বাহুর দৈর্ঘ্যের অর্ধেক, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। এই ক্ষেত্রে একই যাও, এই বাহুর দৈর্ঘ্য অর্ধেক, এটা এক্স অর্ধেক। আপনার একটু চিন্তা করলেই বিষয়টা বুঝতে পারবেন। তো এটা লিখলাম। আবার এইখানে আরেকটা বিষয় লিখেছি যে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এটা হয়তো বা সবারই জানার কথা। এই যে এখান থেকেই দেখে বোঝা যাচ্ছে এটা একটা সমকোণী ত্রিভুজ। তো এটা একটা সমকোণী ত্রিভুজ, যেখানে এটা হলো আসলে 90 ডিগ্রি কোণটা, আর এখানে এইচ, এটা হলো একটা বাহু, আর এটা হলো এলটা হলো অতিভুজ। আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে জানি যে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তাহলে এটা যদি সত্য হয় তাহলে পয়েন্ট লাইনটা কি হবে, এল সমান এখানে রুট ওভার হয়ে যাবে, কারণ এখানে স্কোয়ার ছিল, এটা রুট ওভার হয়ে যাবে। তো এই এল এর মানটা কত সেটা যদি আমরা জানতে চাই তাহলে আমরা এইভাবে জানতে পারবো। আমাদেরকে যদি এই পিরামিডের ব্যাসার্ধ দেওয়া থাকে এবং তার উচ্চতাটা দেওয়া থাকে, তাহলে আমরা এই হেলানো তলের উচ্চতাটা খুব সহজেই এই সূত্র ব্যবহার করে বের করতে পারবো যে এটা হলো তার সূত্রটা। কিন্তু আমরা এখনো আমাদের এই লাইন পর্যন্ত যেতে পারিনি, আমরা যাচ্ছি এখন। এখানে আরেকটা বিষয় লিখেছি, এই ত্রিভুজটা আবার কোনটা? এটা হলো মূলত যে এই সাইডে একটা ত্রিভুজ আছে, দেখতেই পাচ্ছেন। এই যে এই ত্রিভুজটাকেই আমি আলাদাভাবে এইখানে এনে দেখিয়েছি। এই ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রে লক্ষ্য করুন, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই ত্রিভুজের উচ্চতাটা হলো এই হেলানো তলে উচ্চতা, তাহলে এল, আর এটা যেই ভূমিটা আছে ভূমি হলো এক্স, কারণ দেখেছিলাম আমরা যে ভূমিটা হলো এক্স। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা যদি সবগুলো পার্শ্বতলের ক্ষেত্রফল একত্রে চাই তাহলে সেটা কত হবে? সবগুলো পার্শ্বতলের ক্ষেত্রফল হবে হলো, দেখুন এখানে পার্শ্বতল আছে কয়টা, আসলে কয়টা ত্রিভুজ আছে, এই একটা, দুটা, তিনটা, চারটা। এই পেছনে আরেকটা ত্রিভুজ আছে, তাহলে এই চারটা ত্রিভুজ আছে, তাহলে আমরা 4 দিয়ে গুণ করেছি, তাই না? তো 4 দিয়ে গুণ করলে এটা আমরা এইভাবে লিখতে পারি যে হাফ ইন্টু, তবে এই যে এখানে 4x লিখতে পারি, এটা আমরা লিখতেই পারি, গণিত আমাদেরকে এই অনুমতি দেয় আসলে, ইন্টু এল। তো এটা লিখতে পারি। এখানে একটা বিষয় লক্ষ্য করি যে 4x, এই 4xটা কি আসলে? এই 4xটা কিন্তু আসলে এই যে পিরামিডটা আছে এই পিরামিডের ভূমির পরিধি। পিরামিডের ভূমি কোনটাই? পিরামিডের ভূমিটা হলো এই যে আমাদের বর্গক্ষেত্রটা। পিরামিডের ভূমি বলতে আমাদের এই বর্গক্ষেত্রটা ধরে নিয়েছি আমরা, এটা একটা বর্গক্ষেত্র ভূমিটা আসলে। তো এটা হবে একটা বর্গাকার পিরামিড। আসলে আমি শুরুর দিকে একটা ভুল বলেছিলাম, এটা আয়তকার পিরামিড, যাই হোক এটা হবে বর্গাকার পিরামিড, যেহেতু আমরা বর্গক্ষেত্র ধরে নিয়েছি। পিরামিডের ভূমিটা হবে হলো বর্গাকার, যেহেতু বর্গাকার তাহলে প্রত্যেকটা বাহুই সমান, তাহলে এটা যেহেতু এক্স, এটাও এক্স হবে, এটাও এক্স হবে, এটাও এক্স হবে, তাই না? সবগুলো এক্স। তাহলে এই ভূমির পরিধিটা কত? ভূমির পরিধিটা হবে সবগুলো বাহুর দৈর্ঘ্যের যোগফল। তাহলে এটা কত হবে? 4x, কারণ যেহেতু চারটা বাহু হচ্ছে 4x, তাহলে 4x হাফ ইন্টু 4x ইন্টু এল। তাহলে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? আমরা যদি পিরামিডের পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল যদি চাই, পার্শ্বতলগুলোর মোট ক্ষেত্রফল যদি চাই, তাহলে আমি লিখতে পারি হাফ ইন্টু যেই ভূমি আছে পিরামিডের, সেই ভূমির যেই পরিধি আছে সেইটা ইন্টু এই পিরামিডের যে হেলানো তলের উচ্চতা। দেখুন এখানে তো আমাদের বর্গক্ষেত্র আছে, তাই এটা এখানে 4x হয়েছে, কিন্তু যদি অন্য কোনো বহুভুজ হতো তাহলে এইখানে এই মানটা হয়তো বা অন্য কিছু হতো। এখানে এই মানটা কিন্তু একেবারে নির্দিষ্ট না, এটা কিন্তু আমাদের সূত্রের এমন না একেবারে নির্দিষ্ট মান। এটা যেহেতু আমরা এখানে বর্গক্ষেত্র ধরে নিয়েছি,
এই পিরামিডের বেসটা, তাই এটা আসছে। কিন্তু এটা যদি অন্য কিছু হতো তাহলে এটার মান হয়তো 5x অথবা অন্য কিছু আসতো। যাও, তো আমরা এখানে যদি পিরামিডের সমগ্র পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল যদি বলে পার্শ্বতল, তাহলে হবে হলো হাফ ইন্টু পিরামিডের যেই ভূমি পরিধি আছে সেই পরিধি ইন্টু এল। ওকে, এখন তাও কিন্তু আমরা এখনো পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল পাইনি, আমরা পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল পেয়েছি। কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফল পেতে হলে আমাদেরকে এই ভূমির যেই ক্ষেত্রফলটা সেটাও যোগ করতে হবে। ভূমির ক্ষেত্রফল এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে হবে এক্স স্কোয়ার। তো আমরা এটার ক্ষেত্রে লিখতে পারি যে পুরো যে ক্ষেত্রফলটা, পুরো সমগ্র ত্রিভুজের যদি ক্ষেত্রফলটা চাই আমরা, পিরামিডের ক্ষেত্রফলটা যদি চাই, তাহলে এটার সাথে আমাদেরকে এই ভূমির যে ক্ষেত্রফলটা সেটাকে অবশ্যই আমাদেরকে যোগ করতে হবে। তাহলেই কেবলমাত্র আমরা পুরো পিরামিডের যে ক্ষেত্রফলটা, সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সেটা পেয়ে যাবো স্বাভাবিক। তাহলে আমরা কি করলাম, যে এখানে লিখলাম হাফ ইন্টু পিরামিডের ভূমির যে পরিধি, ভূমির পরিধি ইন্টু এই পিরামিডের যে উচ্চতা, হেলানো উচ্চতা, সেই হেলানো উচ্চতা, তার সাথে আমরা এই পিরামিডের যে ভূমির ক্ষেত্রফল আছে সেটা যোগ করেছি। ফলে আমরা পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফলটা পেয়ে গেছি। এবার এখানেও এই যে এই সূত্রটার ক্ষেত্রে একটু একটা বিষয় লক্ষ্য করি। এটাও আসলে একই বিষয়, একই কথা বলে। আসলে পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল, মনে রাখতে হবে এইটা কিন্তু তখনই প্রযোজ্য এই লাইনটা যখন পিরামিডের পার্শ্বতলগুলোর সর্বসম ত্রিভুজ হবে। তাহলে সর্বসম যদি ত্রিভুজ হয় তাহলে পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল, এই যে আমরা এইখানে যেটা বের করেছিলাম ভূমির ক্ষেত্রফল প্লাস হাফ, এই যে এখানে হাফটা বাইরে লিখেছি আমি, হাফটা ভিতরে লিখেছি, একই বিষয়, হাফ ইন্টু ভূমির পরিধি যে 4x, এখানে 4x প্লাস হেলানো উচ্চতা। ওকে, আসলে এখানে এটা প্লাস হবে না, এটা হবে গুণ চিহ্ন হবে, এখানে একটা ভুলে এটা প্লাস করেছি। তো পিরামিডের ভূমির পরিধি ইন্টু হেলানো উচ্চতা, কাজেই আমরা দেখলাম এটা আসলে সূত্রটা কিভাবে আসে। মনে রাখতে হবে এটা তখনই সূত্র যখন সর্বসম ত্রিভুজ হবে। আর এখানে আমি এই পিরামিডটার ক্ষেত্রে ধরে নিয়েছি যে এর পার্শ্বতলগুলো প্রত্যেকেই সর্বসম ত্রিভুজ আর এই বেসটা বর্গাকার, তাই আমি এটা পেয়েছি। কিন্তু এটা কিভাবে আসে সূত্রটা, শুধু সেটা দেখানোর জন্যই আমি এটা করেছি। কিন্তু আসলে সূত্রটা এটার ক্ষেত্রেও ভিন্ন হতে পারে। এটার ক্ষেত্রে হয়তো বা এখানে 5x অথবা এখানে ক্ষেত্রে 3x হতে পারে। যাই হোক, সূত্রটা আসলে কিভাবে আসে সেটা আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করেছি এটা ভিডিওটা আপনার জন্য উপকারী হবে।